ভৈরব রিভলভার বের করে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করলো। অদ্রিজ বুঝতে পারল এটাই শেষ সুযোগ। সে মৈত্রেয়ীর দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মৈত্রেয়ী, তুমি ডান দিকের খাতটার নিচে লাফ দেবে, আমি পাথরের চাইটা ওদের দিকে ঠেলে দিচ্ছি। মৈত্রেয়ী কিছু বোঝার আগেই অদ্রিজ গুহার মুখের কাছে থাকা একটা বিশাল আলগা পাথরের চাই গায়ের সমস্ত জোর দিয়ে নিচের দিকে ঠেলে দিল। পাথরটা গড়িয়ে গিয়ে ভৈরবের দুজন লোকের ওপর পড়তেই একটা হুলুস্থুলু পড়ে গেল। স্নাইপারে গুলি ছিটকে লাগলো গুহার গায়ে। এই সুযোগে অদ্রিজ আর মৈত্রেয়ী ডান দিকের খাদের ধার দিয়ে নিচের দিকে পাগলের মতো ছুটতে শুরু করলো। পাইন গাছের জঙ্গল ওদের আড়াল করে দিল। ভৈরবের লোকেরা এলোপাথারি গুলি চালালো, কিন্তু ততক্ষণে ওরা খাদের অনেকটা নিচে নেমে গেছে। সময়ের গল্প কেউ লেখে না, সময় নিজেই নিজে ইতিহাস লেখে। কিন্তু যদি কেউ সেই সময়কে নিয়ন্ত্রণ করতে চায়, যদি কেউ অতীতকে বদলে দিতে আর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চায় নিজের ইচ্ছে মতো, তাহলে নেমে আসে মহাকালের অভিশাপ, যেখানে প্রতিটা পদক্ষেপ মানুষকে টেনে নিয়ে যায় নিজের ধ্বংসের দিকে। পুরাণ বলে, একসময় মানুষের লোভ আর ক্ষমতার লালসা দেখে স্বয়ং মহাকাল লুকিয়ে ফেলেছিলেন সময়কে নিয়ন্ত্রণ করার কিছু গোপন মন্ত্র, যা লেখা ছিল একটি গ্রন্থে, যার নাম কাল পুরাণ। রহস্য রোমাঞ্চে ঘেরা এই গ্রন্থ উদ্ধারের কাহিনী আমাদের আজকের নিবেদন। শুরু হচ্ছে প্রিয়ম চৌধুরীর লেখা কাল পুরাণ। কলকাতার বুকে ইতিহাস সবসময় মাটির নিচে চাপা পড়ে থাকে না। অনেক সময় তা পুরনো বইয়ের পাতায় ধুলোমাখা সেলফে নিঃশব্দে অপেক্ষা করে। ন্যাশনাল লাইব্রেরির বেসমেন্টটা আজ বেশ স্যাঁতস্যাঁতে। পুরনো কাগজের গন্ধ আর ফিনাইল মেশানো একটা গুমোট বাতাস। এখানে সাধারণ পাঠকদের প্রবেশাধিকার নেই। অদ্রিজ সেন গত 4 ঘন্টা ধরে একটা বিশাল কাঠের টেবিলের ওপর ঝুঁকে বসে আছে। তার সামনে ছড়ানো অজস্র পুরনো পাণ্ডুলিপি, তাম্রপত্র আর সরকারি নথির জেরক্স। সে খুঁজছে স্কন্দ পুরাণের একটা হারিয়ে যাওয়া অনুবাদ। কিন্তু খুঁজতে খুঁজতে একদম পেছনের ধুলোমাখা তাক থেকে এমন একটা চামড়ায় মোড়ানো বাক্স তার হাতে এলো, যার গায়ে কোনো ক্যাটালগ নম্বর নেই। বাক্সটা খুলতেই একটা অদ্ভুত সোদা গন্ধ বেরিয়ে এলো। ভেতরে রাখা একটা অত্যন্ত জীর্ণ ভোজ পাতায় লেখা পাণ্ডুলিপি। পাতাগুলো এতই ভঙ্গুর যে একটু জোরে শ্বাস ফেললেও যেন গুঁড়ো হয়ে যাবে। পাণ্ডুলিপির ঠিক ওপরে সংস্কৃত হরফে লেখা নামটা দেখে অদ্রিজের চোখের তারা স্থির হয়ে গেল। লেখা রয়েছে কাল পুরাণ, 7ম অধ্যায়। অদ্রিজ নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না। ইতিহাস বইয়ের পাতায় বড় বড় গবেষকদের মতে কাল পুরাণ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এটা নিছকই একটা মিথ। পুরাণ মতে দেবতা মহাকাল একসময় মানুষের লোভ আর ক্ষমতার লালসা দেখে সময় নিয়ন্ত্রণ করার এই গোপন মন্ত্রগুলো চিরতরে মুছে ফেলেছিলেন। সেই শক্তির সূত্র লেখা ছিল এই কাল পুরাণে। কিন্তু এটা তো সশরীরে তার সামনে পড়ে আছে, আর তার চেয়েও বড় ধাক্কা অপেক্ষা করছিল প্রথম পাতাটা উল্টাতেই। পাতার ওপর একদম নিচের কোণায় লাল কালিতে একটা পরিচিত হাতের সই, ডক্টর সোমনাথ সেন, অদ্রিজের বাবা। তপনবাবু, একবার একটু এদিকে শুনবেন। অদ্রিজের গলার আওয়াজ পেয়ে করিডোরের ওপাশ থেকে বছর 60-এর তপনবাবু চশমাটা নাকের ডগায় নামিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন। কি হলো অদ্রিজ, এত চিৎকার করছো কেন? এখানে আওয়াজ করা বারণ, তুমি জানো তো। অদ্রিজ বাক্সটা তপনবাবুর দিকে এগিয়ে দিল। আচ্ছা, এই বাক্সটা এখানে এলো কি করে? আর এর গায়ে কোনো ইন্ডেক্স নাম্বার নেই। আর সবচেয়ে বড় কথা, এখানে আমার বাবার সই করা। আর বাবা 15 বছর আগে মারা গেছেন। সরকারি রেকর্ডে স্পষ্ট লেখা আছে যে বাবা শেষ এক্সপিডিশনে কিছুই পাননি। তাহলে এই কালপুরাণের পাণ্ডুলিপি লাইব্রেরির বেসমেন্টে কি করে এলো? তপনবাবু পাণ্ডুলিপিটার দিকে তাকিয়ে যেন আক্ষরিক অর্থেই এক পা পিছিয়ে গেলেন। তার মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল। তিনি কাপা হাতে বাক্সটা বন্ধ করে দিলেন। এ কি, তুমি এটা কোত্থেকে পেলে? এই সেকশনে তো তোমার যাওয়ার কথা নয়। সেটা বড় কথা নয় তপনবাবু, আপনি কিছু একটা লুকাচ্ছেন।
আমার বাবার মৃত্যুর সাথে এই পাণ্ডুলিপির কি কোনো সম্পর্ক আছে, তাই না? তপনবাবু এদিক ওদিক তাকিয়ে গলাটা একদম নামিয়ে ফেললেন। অদ্রিজ, তুমি নিজের ভালো চাইলে এই বাক্সটা যেখানে ছিল সেখানে রেখে দাও। ইতিহাস ঘাঁটতে গিয়ে তোমার বাবা নিজের প্রাণটা দিয়েছেন, তুমিও একই ভুল করো না। এই বইটা কোনো সাধারণ বই নয়, এটা একটা অভিশাপ। সরকার, পুলিশ সবাই জানে এই বইটার কথা, কিন্তু কেউ স্বীকার করবে না। কারণ যারা এই বইটার খোঁজ করছে তারা এই শহরের, এই দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। কারা তারা? আপনি নাম বলুন, আমি ছাড়বো না এদের। আমি কিচ্ছু জানি না, শুধু এটুকু জানি 15 বছর আগে তোমার বাবা এটা খুঁজে পেয়েছিলেন, কিন্তু পুরোটা পাননি। পেয়েছিলেন শুধু এই সপ্তম অধ্যায়টি। তিনি বুঝেছিলেন এটা সরকারের হাতে তুলে দেওয়া নিরাপদ নয়, তাই তিনি গোপনে এটা এখানে লুকিয়ে রাখেন। আর ঠিক 3 দিন পরেই ওনার গাড়িটা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে। অদ্রিজ আর কোনো কথা বলতে পারল না। তার মাথার ভেতরটা যেন বো বো করে ঘুরছে। বাবা অ্যাক্সিডেন্টে মারা যাননি, বাবাকে খুন করা হয়েছিল, আর তার কারণ এই এক টুকরো জীর্ণ পাতা। অদ্রিজ বাক্সটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। আচ্ছা, এটা আমি নিয়ে যাচ্ছি। যদি কেউ জিজ্ঞাসা করে বলবেন আপনি কিছুই জানেন না, ঠিক আছে? তপনবাবু বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু অদ্রিজ ততক্ষণে বেসমেন্টে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে। বাইরে তখন দুপুরের কড়া রোদ, কিন্তু অদ্রিজের মনে হচ্ছিল সে এক অনন্ত অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে। পরদিন সকাল। অদ্রিজের বসার ঘরটা বই আর কাগজে ভর্তি। কাল রাত থেকে সে চোখের পাতা এক করতে পারেনি। পাণ্ডুলিপিটা আসলে একটা সাংকেতিক ভাষায় লেখা, সাধারণ সংস্কৃত নয়, ব্রাহ্মী আর প্রাকৃত ভাষার এক অদ্ভুত মিশ্রণ। তবে একটা লাইন সে খুব স্পষ্টভাবে উদ্ধার করতে পেরেছে। পাতার একদম শুরুতে লেখা, যে সময়কে জাগাবে সেই ইতিহাসকে পুনর্লিখন করবে। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। অদ্রিজ ঘড়ি দেখল, সকাল 8টা বাজে। এত সকালে কে আসতে পারে? দরজা খুলতেই তার সামনে এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখল। পরনে সাধারণ কুর্তি, কাঁধে একটা ভারী ব্যাগ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। অদ্রিজ সেন, ডক্টর সোমনাথ সেনের ছেলে? হ্যাঁ, কিন্তু আপনি কে? মৈত্রেয়ী কোনো ভূমিকা না করেই ঘরের ভেতর ঢুকে গেল। আমার নাম মৈত্রেয়ী। আমি একজন স্বাধীন সাংবাদিক। গত 6 মাস ধরে আমি রুদ্র কৌশিকের বিভিন্ন শেল কোম্পানির ওপর ইনভেস্টিগেশন করছি, আর সেই সূত্র ধরেই আপনার কাছে আসা। অদ্রিজ ভ্রু কুঁচকে তাকালো। রুদ্র কৌশিক, ওই বড় শিল্পপতি? ওনার সাথে আমার কি সম্পর্ক? আর আপনি এভাবে আমার বাড়িতে ঢুকে আসতে পারেন না। মৈত্রী ব্যাগ থেকে একটা ফাইল বের করে টেবিলের ওপর রাখল। সম্পর্ক আছে মিস্টার সেন। রুদ্র কৌশিকের কোম্পানিগুলো বাইরে থেকে রিয়েল এস্টেট বা মাইনিং এর কাজ করলেও ওদের আসল কাজ অন্য। ওরা সারা দেশের পুরনো আর্কিওলজিক্যাল সাইটগুলো কিনে নিচ্ছে, বেআইনি খনন চালাচ্ছে, আর ওদের এই অপারেশনের নাম প্রজেক্ট কাল সংঘ। আমি ওদের একটা গোপন ডেটাবেস হ্যাক করেছি। সেখানে যাদের যাদের ওপরে ওরা নজর রাখছে তার মধ্যে আপনার নামটা একদম ওপরে। অদ্রিজ থমকে গেল। কাল সংঘ? তপনবাবু কালকেই বলেছিলেন ক্ষমতাশালী মানুষদের কথা। ওরা আমার ওপর নজর রাখবে কেন? আমার কাছে তো ওদের দেওয়ার মতো কোনো টাকা বা জমি নেই। আপনার কাছে টাকা নেই, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা ওরা গত 15 বছর ধরে খুঁজছে, আপনার বাবার অসমাপ্ত কাজ। আমি জানি গতকাল আপনি ন্যাশনাল লাইব্রেরি থেকে কিছু একটা নিয়ে এসেছেন। তপনবাবু কাল রাতেই মিসিং হয়েছেন। অদ্রিজ চমকে উঠল। তপনবাবু মিসিং? মানে? পুলিশ বলছে উনি সুইসাইড করেছেন, কিন্তু আমি জানি ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রুদ্র কৌশিকের লোকেরা জেনে গেছে আপনি পাণ্ডুলিপিটা পেয়েছেন।
আপনার বাবা এই কাল সংঘের সদস্য ছিলেন মিস্টার সেন, কিন্তু পরে উনি বুঝতে পারেন রুদ্র কৌশিকের আসল উদ্দেশ্য কি, তাই উনি জিনিসটা লুকিয়ে ফেলেন। রুদ্র কৌশিক ওনাকে খুন করায়। অদ্রিজ ধপ করে সোফায় বসে পড়ল। তার বাবার মৃত্যু রহস্য এত বছর পর এভাবে তার সামনে এসে দাঁড়াবে সে ভাবতে পারেনি। আপনি আমাকে এসব কেন বলছেন? আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য রুদ্র কৌশিকের আসল চেহারাটা পৃথিবীর সামনে আনা। এই লোকটা শুধু দুর্নীতিগ্রস্ত নয়, লোকটা সাইকোপ্যাথ। ও একটা প্রাচীন মিথের পেছনে কোটি কোটি টাকা ওড়াচ্ছে। আমি ওই মিথটা কি জানতে চাই। আর আপনি ছাড়া ওই পাণ্ডুলিপি ডিকোড করার ক্ষমতা এই দেশে আর কারোর নেই। আমরা একে অপরকে সাহায্য করতে পারি। অদ্রিজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর টেবিলের ড্রয়ার থেকে সেই জীর্ণ পাতাগুলি বের করে মৈত্রেয়ীর সামনে রাখল। এটা কোনো মিথ নয় মৈত্রেয়ী, এটা কালপুরাণ। এই পাণ্ডুলিপিটা আসলে একটা বই নয়, এটা একটা ম্যাপ। কাল রাতে আমি অনেক কষ্ট করে এর দ্বিতীয় পাতাটা ডিকোড করেছি। মহাকাল সময়কে বেঁধে রাখার জন্য 5টি আলাদা আলাদা কাল মন্ত্র তৈরি করেছিলেন, আর সেই 5টা মন্ত্র তিনি ভারতবর্ষের 5টা আলাদা প্রান্তে লুকিয়ে রাখেন। এই পাণ্ডুলিপিতে সেই 5টা জায়গার হদিশ দেওয়া আছে। মৈত্রেয়ী অবাক হয়ে পাণ্ডুলিপির দিকে তাকিয়ে রইল। 5টা জায়গা? কোথায় সেগুলো? না, পুরোটা এখনো উদ্ধার করতে পারিনি, তবে প্রথম জায়গাটার নামটা পেয়েছি। শ্লোকটায় বলা আছে যেখানে গঙ্গার মোহনা নোনা জলের সাথে মিশেছে, যেখানে বাঘের গর্জনে স্তব্ধ হয় অরণ্য, সেই লবণাক্ত মাটির নিচে শুয়ে আছে প্রথম চাবিকাঠি। সুন্দরবন? হ্যাঁ, সুন্দরবনের গভীর এমন একটা প্রাচীর মন্দির বা কাঠামো আছে যেটা নদীর জলে ডুবে গেছে। আমাদের প্রথম গন্তব্য সেটাই। কিন্তু রুদ্র কৌশিকের লোকেরা যদি সত্যি আমার উপর নজর রাখে, তাহলে আমাদের বেরোনোটা কিন্তু সহজ হবে না। কলকাতা ছাড়ার কাজটা খুব একটা সহজ ছিল না। মৈত্রেয়ীর বুদ্ধিতে ওরা দুজনেই ভোরের দিকে একটা লোকাল ট্রেনে করে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। নিজেদের ফোন বন্ধ করে ফেলে দিল আগেই, যাতে ট্র্যাক করতে না পারে। ক্যানিং থেকে বাস, তারপর অটো করে একদম প্রত্যন্ত একটা ঘাটে এসে পৌঁছালো ওরা। চারপাশে ম্যানগ্রোভের জঙ্গল, নদীর জল এখানে ঘোলাটে আর বেশ উত্তাল। ঘাটে খুব বেশি নৌকার আনাগোনা নেই। আগে থেকেই মৈত্রেয়ী একজন বিশ্বাসযোগ্য মাঝির ব্যবস্থা করে রেখেছিল। মহাদেব মাঝি লোকটা বেশ শক্তপোক্ত, রোদে পোড়া তামাটে চাপড়া। দিদিমণি, আপনারা সে জায়গাটার কথা বলছেন, ওখানে কিন্তু সোজা পথে যাওয়া যায় না। বনবিবি জঙ্গলের ওপারে, খাড়ির একদম শেষ মাথায়। ওদিকটায় বাঘের কিন্তু বড্ড উপদ্রব, আর ভাটার সময় জল নেমে গেলে কাদায় নৌকো আটকে যাওয়ার কিন্তু ভয় আছে। তুমি ভয় পেও না মহাদেবদা, তোমাকে তোমার ন্যায্য ভাড়ার দ্বিগুণ দেয়া হবে। আমাদের শুধু সূর্যাস্তের আগে ওখানে পৌঁছাতে হবে। নৌকো ছাড়লো। নদীর বুক চিরে ভটভট শব্দ করে এগিয়ে চলল ইঞ্জিন নৌকাটা। দুপাশে ঘন সবুজ ম্যানগ্রোভের জঙ্গল, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, শুধু মাঝে মাঝে অদ্ভুত কোনো পাখির ডাক আর জলের ছলাৎ ছলাৎ শব্দ। অদ্রিজ নৌকোর এক কোনায় বসে পাণ্ডুলিপির জেরক্স কপিগুলো বারবার দেখছিল। জানো মৈত্রী, এই কাল মন্ত্রগুলো আসলে কোনো সাধারণ শ্লোক নয়। এগুলো সম্ভবত এক ধরনের ফ্রিকোয়েন্সি বা সাউন্ড ওয়েভ। প্রাচীন ভারতের মুনি ঋষিরা শব্দের কম্পন দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। আর এই 5টা মন্ত্র যখন একসাথে কোনো এক নির্দিষ্ট জায়গায় উচ্চারণ করা হয়, তখন হয়তো স্পেসের কোনো এক ডাইমেনশন খুলে যাবে। আর রুদ্র কৌশিক সেটাই করতে চায়। লোকটা সময়কে নিয়ন্ত্রণ করে কি করবে? টাকা, ক্ষমতা সব তো ওর আছেই। যে মানুষের কাছে দুনিয়ার সব কিছু থাকে, তার শুধু একটা জিনিসের ওপর নিয়ন্ত্রণ থাকে না, মৃত্যু আর অতীত। রুদ্র কৌশিক হয়তো ইতিহাসকে নিজের ইচ্ছে মতো বদলে দিতে চায়,
এমন এক পৃথিবী গড়তে চায় যেখানে সেই ভগবান। ঘন্টা তিনেক একটানা চলার পর নৌকোর গতি কমে এলো। নদী এখানে বেশ সরু হয়ে গেছে। দুপাশের জঙ্গল যেন নৌকোর ওপর ঝুঁকে পড়েছে। সূর্যের আলো এই খাড়ির ভেতর খুব একটা ঢুকতে পারছে না। মহাদেব মাঝি ইঞ্জিন বন্ধ করে দিল। এবার লগি ঠেলে নৌকো এগোতে হবে। বাবু, আমরা এসে পড়েছি। সামনেই ওই যে কালো পাথরের ঢিবিটা দেখছেন, ওটাই পুরানো মন্দির। জোয়ারের সময় পুরোটা জলের তলায় থাকে। এখন ভাটা চলছে বলে ওবারে চূড়াটা দেখা যাচ্ছে। অদ্রিজ আর মৈত্রেয়ী নৌকোর গলুইয়ের কাছে এসে দাঁড়ালো। কাদামাখা নদীর পাড়ের ঠিক গায়েই মাথা উঁচু করে আছে একটা প্রাচীন পাথরের কাঠামো। বছরের পর বছর নোনা জল আর শ্যাওলায় ঢাকা পড়ে এর আসল রূপ বোঝার কোনো উপায় নেই। তবে আর্কিটেকচার দেখে অদ্রিজ বুঝল এটা অন্তত 1000 বা 1200 বছরের পুরনো। নৌকাটা কাদায় ভেরাতেই অদ্রিজ আর মৈত্রেয়ী লাফ দিয়ে নামলো। হাঁটু সমান কাদা আর ম্যানগ্রোভের শ্বাসমূল সাবধানে বেরিয়ে তারা মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে পৌঁছালো। দরজা বলে কিছু নেই, একটা বিশাল ফাটল দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। মৈত্রেয়ী নিজের পকেট থেকে একটা হাই পাওয়ার টর্চ বের করে জ্বালালো। ভেতরের হাওয়াটা অদ্ভুত রকম ঠান্ডা আর ভারী। টর্চের আলো পাথরের দেওয়ালগুলোতে পড়তেই চমকে উঠল অদ্রিজ। পুরো দেওয়াল জুড়ে খোদাই করা আছে অদ্ভুত সব চক্র আর সময়ের হিসাব। মৈত্রী, দেখো, এগুলো কোনো সাধারণ নকশা নয়। এগুলো আসলে প্রাচীন অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার। গ্রহ নক্ষত্রের অবস্থান আর সময়ের গতিপথ খোদাই করা আছে এখানে, দেখো। তারা সাবধানে আরো ভেতরে এগোলো। মেঝের উপর 1 হাঁটু জল আর কাদা জমে আছে। কোথাও কোথাও পাথর ধসে পড়েছে। যে কোনো মুহূর্তে পুরো কাঠামোটা ভেঙে পড়তে পারে। মন্দিরের ঠিক মাঝখানে একটা বেদির মতো অংশ, তার উপরে একটা পাথরের চৌকো বাক্স। অদ্রিজের বুকটা ধরফর করে উঠল। সে সাবধানে বেদির কাছে এগিয়ে গেল। বাক্সটার গায়ে কোনো তালা নেই, তবে একটা জটিল মেকানিজম আছে। পাথরের গায়ে 4টে চক্র বসানো। এটা একটা কম্বিনেশন লক। ঠিকঠাক সিকোয়েন্স না মেলালে এটা কিন্তু কখনো খুলবে না। কিন্তু সিকোয়েন্সটা পাবো কোথায়? অদ্রিজ পাণ্ডুলিপিটা বের করলো। শ্লোকে লেখা ছিল, সূর্য যখন অন্তরালে, চন্দ্র যখন মধ্য গগনে, তখন কাল ভৈরবের 3য় নয়ন পথ দেখাবে। আর এখানে দেখো, এই চক্রগুলোতে সূর্য, চন্দ্র আর বিভিন্ন নক্ষত্রের চিহ্ন দেওয়া আছে। আমাকে এই গ্রহগুলোর সঠিক অবস্থান মেলাতে হবে। অদ্রিজ খুব সাবধানে পাথরের চক্রগুলো ঘোরাতে শুরু করলো। প্রথমটা সূর্যের চিহ্নে, দ্বিতীয়টা চন্দ্রের একটি নির্দিষ্ট কলায়। একটা খট করে শব্দ হলো। মিলেছে, মিলেছে। বাকি দুটো চক্র ঘোরাতেই পুরো পাথরের বাক্সটা একটা যান্ত্রিক শব্দ করে দুভাগ হয়ে খুলে গেল। ভেতরে রাখা আছে একটা অদ্ভুত কালচে ধাতুর তৈরি ছোট ত্রিকোণ আকৃতির পাতা। তার গায়ে খোদাই করা আছে অজানা কিছু অক্ষর। এটাই কি প্রথম কালমন্ত্র? অদ্রিজ সাবধানে পাতাটা হাতে তুলে নিল। ধাতুটা অদ্ভুত রকম ভারী আর বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, এটাই প্রথম চাবিকাঠি। আর আমাদের হাতে আর 4টে বাকি। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে একটা বিকট শব্দ কানে এলো। ইঞ্জিনের আওয়াজ। একটা নয়, অন্তত 2টো স্পিডবোট এসে থেমেছে মন্দিরের বাইরে। মৈত্রেয়ী চমকে পিছনে ঘুরল। মহাদেবদা বাইরে একা আছে। তারা দ্রুত মন্দিরের ফাটলের কাছে এসে উকি মারল। বাইরে নদীর ওপর 2টো স্পিডবোট, আর তাদের নৌকোর ওপর মহাদেব মাঝিকে বন্দুকের বাঁট দিয়ে মেরে ফেলে রেখেছে জনা 6 লোক। তাদের একদম সামনে দাঁড়িয়ে আছে একটা লিকলিকে লম্বা লোক, চোখে কালো চশমা, হাতে একটা আধুনিক আগ্নেয়াস্ত্র। ভৈরব, রুদ্র কৌশিকের প্রধান ঘাতক। ভৈরব চেঁচিয়ে উঠল। অদ্রিজ বাবু, ভেতরে লুকিয়ে থেকে লাভ নেই। আমি জানি আপনারা ওখানেই আছেন। জিনিসটা চুপচাপ আমার হাতে দিয়ে দিন, তাহলে কথা দিচ্ছি আপনাদের লাশটা অন্তত কলকাতা পাঠানোর ব্যবস্থা করব। না হলে বাঘের পেটে যেতে হবে যে। অদ্রিজ আর মৈত্রেয়ী একে অপরের দিকে তাকালো। পালানোর কোনো পথ নেই। সামনে সশস্ত্র ঘাতক বাহিনী আর পেছনে অন্ধকার জলের গহ্বর। অদ্রিজ ফিসফিস করে বলল, মৈত্রী, আমরা সামনের দরজা দিয়ে বেরোবো না।
আমি খেয়াল করেছি যে বেদির ঠিক পেছনে একটা ফাটল আছে, আর সেটা সরাসরি নদীর জলের নিচে চলে গেছে। আমরা ওখান দিয়েই সাঁতরে বেরোতে হবে। কিন্তু আমরা তো স্পিড বোটের সাথে সাঁতরে পারবো না। জোয়ার আসতে শুরু করেছে, মন্দিরটা আর আধ ঘন্টার মধ্যে পুরোপুরিভাবে ডুবে যাবে, আর ওরা ভেতরে ঢুকতে বাধ্য হবে। এই সুযোগটাই আমাদের নিতে হবে। বাইরে থেকে ভৈরবের গলা আবার শোনা গেল। আমার ধৈর্য কিন্তু শেষ হয়ে আসছে অদ্রিজ বাবু, আমি ভিতরে আসছি। ভৈরব আর তার দুজন লোক ফাটল দিয়ে মন্দিরের ভেতর ঢুকলো। টর্চের আলো এদিক ওদিক ঘুরতে লাগলো। অদ্রিজ আর মৈত্রেয়ী বেদির পেছনের অন্ধকার ফাটলটার কাছে লুকিয়ে আছে। জল হু হু করে বাড়ছে মন্দিরের ভেতর। ভৈরব খালি বেদিটা দেখে রাগে গালিগালাজ করে উঠল। হারামজাদাগুলো এখানেই আছে। খোঁজ, খুঁজুন ওইটে, খুঁজুন চারপাশে, খুঁজুন চারপাশটা। ঠিক সেই সময় অদ্রিজ একটা বড় পাথরের টুকরো তুলে উল্টো দিকের অন্ধকারে ছুঁড়ে মারল। ঝপাং করে একটা আওয়াজ হতেই ভৈরব আর তার লোকেরা সেদিকে গুলি চালাতে শুরু করলো। সেই সুযোগে অদ্রিজ আর মৈত্রেয়ী পেছনের ফাটল দিয়ে নদীর ঘোলা জলে ঝাঁপ দিল। জলের নিচ দিয়ে সাঁতরে তারা সোজা স্পিড বোটগুলোর উল্টো দিকে ম্যানগ্রোভের ঘন শিকড়ের আড়ালে এসে উঠল। জল আর কাদায় মাখামাখি হয়ে তারা হাঁপাচ্ছে। দেখতে পেল ভৈরবরা মন্দির থেকে বেরিয়ে এসে স্পিড বোটে উঠছে। ওরা বেশি দূর যেতে পারেনি, চারপাশটা ঘিরে ফেল। অদ্রিজ মৈত্রেয়ীর হাত ধরে টান দিল। আমাদের এখান থেকে পালাতে হবে, জল বাড়ছে, ওরা এই শিকড়ের ভেতরে বোট ঢোকাতে পারবে না। আমাদের এখন এখান থেকে পালাতে হবে। তারা ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। পায়ে কাঁটা ফুটছে, কাদায় পা আটকে যাচ্ছে, কিন্তু থামার উপায় নেই। কিছুক্ষণ পর তারা একটা ছোট খাঁড়ির কাছে এসে পড়ল। সেখানে স্থানীয় কয়েকজন কাঁকড়া শিকারীর ছোট নৌকো বাঁধা ছিল। মৈত্রেয়ী কিছু না ভেবেই একটা নৌকোর দড়ি খুলে দিল। ওঠো তাড়াতাড়ি। তারা নৌকো ভাসিয়ে দিল ছোট খাঁড়িটার ভেতর দিয়ে। ভৈরবদের চিৎকার তখন অনেক পিছনে মিলিয়ে যাচ্ছে। অদ্রিজ পকেট থেকে সেই ধাতব পাত্রা বের করে দেখল নিরাপদে আছে। ওরা জেনে গেছে মৈত্রেয়ী, ওরা জেনে গেছে। রুদ্র কৌশিক জানে আমরা প্রথম মন্ত্রটা পেয়ে গেছি। এবার আমাদের লড়াইটা কিন্তু আরো কঠিন হবে। মৈত্রেয়ী নৌকোর বৈঠা টানতে টানতে বলল, পরের জায়গাটা কোথায় অদ্রিজ? অদ্রিজ পাণ্ডুলিপির পরের পাতাটা মনে করার চেষ্টা করল। উত্তর পূর্ব ভারত, অরুণাচলের গহীন জঙ্গল আর পাহাড়ের নিচে লুকিয়ে থাকা এক গুহা, যেখানে সূর্য ওঠার আগে অন্ধকার কথা বলে। আমাদের পরের গন্তব্য অরুণাচল। নৌকোটা ঘন ম্যানগ্রোভের বুক চিরে অজানার উদ্দেশ্যে এগিয়ে চলল। কালপুরাণের প্রথম অভিশাপ সবেমাত্র শুরু হয়েছে। তাদের জানা নেই সামনের পথটা শুধু মৃত্যুর নয়, খোদ সময়ের একটা নিষ্ঠুর গোলক ধাঁধা। টানা 48 ঘন্টা ট্রেন আর বাস যাত্রার পর অদ্রিজ আর মৈত্রেয়ী যখন অরুণাচলের বমডিলায় পৌঁছালো, তখন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। কনকনে ঠান্ডা হাওয়া হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সুন্দরবনের সেই কাদামাখা ভয়াবহ রাতের পর থেকে ওদের চোখে ঘুম নেই। রুদ্রকৌশিকের লোকেরা যে কোনো মুহূর্তে ওদের ট্রেস করে ফেলতে পারে, সেই ভয়টা তারা করে বেড়াচ্ছে প্রতিটা পদক্ষেপে। বমডিলায় একটা জীর্ণ কাঠের হোটেলের ঘরে বসে অদ্রিজ পাণ্ডুলিপির পরের পাতাটা মেলাচ্ছিল। মৈত্রেয়ী দুটো কফি নিয়ে ঘরে ঢুকলো। অদ্রিজ, নিচে একজনের সাথে কথা বলে এলাম, শেরপা দর্জি। এই পাহাড়ি এলাকার প্রতিটি ইঞ্চি ওর চেনা। আমি ওকে ওই গুহার বর্ণনা দিয়েছি। ও বলছে তাওয়াংয়ের আগে একটা নিষিদ্ধ উপত্যকা আছে, যেখানে স্থানীয়রাও যায় না। কেন যায় না? ওদের বিশ্বাস ওই উপত্যকায় সূর্য ওঠার আগে বাতাস কথা বলে, যে শোনে সে আর ফিরে আসে না। তোমার পাণ্ডুলিপির বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। অদ্রিজ কফির মগটা হাতে নিয়ে একটু ভাবল। প্রথম কালমন্ত্রের পাতটা ওর পকেটে ভারী হয়ে বসে আছে। আমাদের আজ রাতেই বেরোতে হবে মৈত্রেয়ী। কাল সঙ্গের লোকেরা যে এখানে পৌঁছাতে খুব বেশি সময় নেবে না। রাত 2টোর সময় শেরপা দর্জির পুরনো জিপটা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে শুরু করলো। দর্জি লোকটা খুব কম কথা বলে, বয়সের তুলনায় মুখের চামড়ায় অনেক বেশি ভাঁজ, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। साहब जी, आप लोग शहर के आदमी हैं। वहाँ पे क्या ढूंढने जा रहे हैं हमको पता नहीं, पर वो गुफा श्रापित है।
वहाँ पे हवा भी बात करते हैं। हम आप लोगों को गुफा के सामने तक छोड़ के आएंगे, लेकिन उसके बाद अंदर हम नहीं जाएंगे। জিপটা একটা খাদের ধারে এসে থামলো। এবার পায়ে হাঁটা পথ, ঘুটঘুটে অন্ধকারের টর্চের আলো ফেলে ওরা তিনজন খাড়া পাহাড়ি পথ বেয়ে নামতে শুরু করলো। বরফ গলিত কাদা আর আলগা পাথরে পা পিছলে যাওয়ার ভয়। প্রায় 2 ঘন্টা টানা চলার পর ওরা একটা গভীর গিরিখাতের সামনে এসে দাঁড়ালো। সামনে বিশাল একটা কালো পাথরের মুখ হাঁ করে আছে। এটাই সেই গুহা। हमारा आज का काम खत्म हुआ। सूरज उठने में अभी 1 घंटा बाकी है। आप लोगों को जो करना है उसके अंदर अंदर कर लीजिए। हम यहीं पे रुक रहे हैं, आप लोगों के लिए वेट करेंगे। অদ্রিজ আর মৈত্রেয়ী গুহার ভেতরে ঢুকলো। ভেতরটা অদ্ভুত রকম শুষ্ক, কোনো জলের ফোঁটা পড়ার শব্দ নেই। কিন্তু যতই ওরা ভেতরে এগোচ্ছে একটা অদ্ভুত শো শো শব্দ কানে আসছে, যেন সত্যিই কেউ ফিসফিস করে কিছু বলছে। অদ্রিজ, এই আওয়াজটা কিসের? আমার মাথা ঘুরছে। এটা কোনো ভূত প্রেত নয় মৈত্রেয়ী, এটা একটা পিও অ্যাকোয়েস্টিক সায়েন্স। গুহার গঠনটা এমনভাবে তৈরি যে বাইরের হাওয়া ভেতরে ঢুকলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভেঙে যায়, যার ফলে এই ফিসফিসানি তৈরি হয়। কিন্তু এই ফ্রিকোয়েন্সি মানুষের স্নায়ুর ওপর মারাত্মক চাপ ফেলে, আর আমাদের বেশিক্ষণ এখানে থাকা চলবে না। গুহার একদম শেষ প্রান্তে একটা মস্ত গোলাকার পাথর রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। পাথরের গায়ে কোনো নকশা নেই, শুধু মাঝখানে একটা ছোট ত্রিকোণ গর্ত। অদ্রিজ পকেট থেকে সুন্দরবন থেকে পাওয়া সেই প্রথম কালমন্ত্রের পাতটা বের করলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মহাকাল প্রথম মন্ত্রটা তৈরি করেছিলেন দ্বিতীয়টার রাস্তা খোলার জন্য। অদ্রিজ সেই ত্রিকোণ পাতটা পাথরের গর্তে বসিয়ে দিল, কিন্তু কিছুই হলো না। পাথরটা একটুও নড়ল না। কি হলো? খুলছে না কেন? অদ্রিজ ঘামতে শুরু করেছে। সে আবার পাণ্ডুলিপির পাতাটা বের করে টর্চের আলোয় দেখল। শ্লোকে লেখা আছে, অন্ধকার যখন কথা বলবে তখনই পথ খুলবে। তার মানে আমাদের সূর্য ওঠার আগের ওই নির্দিষ্ট ফিসফিসানির শব্দ তরঙ্গের জন্য অপেক্ষা করতে হবে। ওই শব্দ তরঙ্গ আর এই ধাতব পাতের কম্পন একসাথে মিলে একটা রেজোনেন্স তৈরি করবে, তবেই এই পাথর সরবে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। গুহার ভেতরের হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেল। ফিসফিসানি শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। মৈত্রেয়ী কানে হাত চাপা দিয়ে বসে পড়ল। অদ্রিজেরও মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। ঠিক সেই সময় ত্রিকোণ পাতটা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। গুহার ভেতরের শব্দ তরঙ্গের সাথে ধাতব পাতের কম্পন মিলে একটা বিকট শব্দ তৈরি হলো, আর চোখের সামনে সেই বিশাল গোলাকার পাথরটা মাঝখান থেকে 2 টুকরো হয়ে দুপাশে সরে গেল। ভেতরে একটা ছোট কুঠুরি, একটা পাথরের বেদির ওপর রাখা দ্বিতীয় কালমন্ত্র। এটা একটা গোলাকার চাকতি, যার গায়ে অদ্ভুত সব রেখা টানা। অদ্রিজ দ্রুত চাকতিটা তুলে নিল। প্রথম পাতটাও গর্ত থেকে বের করে পকেটে ভরল। পেয়েছি মৈত্রেয়ী, পেয়েছি। চলো, এখান থেকে বেরোতে হবে, চলো। ওরা যখন গুহার মুখে এসে পৌঁছালো তখন বাইরে ভোরের আলো ফুটে গেছে, কিন্তু দর্জি যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানে সে নেই। দর্জি কোথায় গেল? হঠাৎ ওপরে একটা পাথর খণ্ড থেকে একটা লেজার লাইট এসে পড়ল অদ্রিজের বুকে। অদ্রিজ চমকে ওপরে তাকালো। গিরিখাতের চারপাশে অন্তত 10 জন সশস্ত্র লোক ওদের ঘিরে ফেলেছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ভৈরব। তার পায়ের কাছে দর্জির মৃতদেহ পড়ে আছে, গলাটা আধখানা কাটা, রক্তে ভাসছে চারপাশ। তারা বড্ড দূর করাচ্ছেন অদ্রিজ বাবু। সুন্দরবনের কাদায় আমার প্রিয় জুতোটা নষ্ট হয়েছিল, আজ এই বরফে আমার জ্যাকেটটা নষ্ট হচ্ছে। এবার তবে খেলাটা শেষ করা যাক। অদ্রিজ আর মৈত্রেয়ী পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করলো। লুকোবেন না, উপর থেকে স্নাইপার তাক করা আছে। মগজটা না ছিটকে বেরিয়ে যাবে। আমি শুধু একটা ফোন কল করব, তারপর আপনারা জিনিসগুলো আমাকে দিয়ে হাসি মুখে মরে যাবেন। হ্যাঁ। ভৈরব একটা স্যাটেলাইট ফোন বের করে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে
একটা গম্ভীর ঠান্ডা গলা ভেসে এলো। অদ্রিত সেন, তুমিও দেখছি তোমার বাবারই মতন ভীষণ একগুঁয়ে। কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। তোমার বাবা শেষ মুহূর্তে তার ভুলটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তুমি এখনো পারলে না। অদ্রিজ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। আপনি আপনি আমার বাবাকে খুন করেছেন। আপনার এই ক্ষমতার লোভের জন্য আপনি কতগুলো নিরীহ মানুষকে মারবেন। আমি কাউকে মারি না অদ্রিজ, সব সময় মারে। তুমি জানো তোমার বাবা কাল সঙ্গে কোনো সাধারণ সদস্য ছিলেন না, উনি ছিলেন আমারই চিফ আর্কিটেক্ট। এই যে এই কাল মন্ত্রগুলো তোমরা খুঁজছো, এগুলো তো তোমারই বাবার নিজের হাতে লুকোনো। হ্যাঁ। অদ্রিজ থমকে গেল। ফোন থেকে ভেসে আসা কথাগুলো যেন ওর মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করলো। মিথ্যে কথা। আমার বাবা একজন সৎ প্রত্নতত্ত্ববিদ ছিলেন। সত্য বড় অদ্ভুত জিনিস অদ্রিজ, বড়ই অদ্ভুত। তোমার বাবা প্রথমবার কাল পুরাণ আবিষ্কার করার পর বুঝতে পেরেছিলেন যে এর ক্ষমতা কতটা। উনি চেয়েছিলেন এই মন্ত্রগুলো ব্যবহার করে নিজের মৃত স্ত্রীকে, মানে তোমার মাকে ফিরিয়ে আনতে, কিন্তু পরে উনি ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন সময় নিয়ে খেললে পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, তাই উনি আমাকে আজ্ঞা দেন। আর মন্ত্রগুলো সারা দেশের এমন সব জায়গায় লুকিয়ে রাখেন যার ধাঁধা একমাত্র তার ছেলেই একদিন খুলতে পারবে। মৈত্রেয়ী অদ্রিজের হাত চেপে ধরল। অদ্রিজ, ওর কথায় কান দিও না, ও তোমাকে ম্যানিপুলেট করছে। ভৈরব, ওদের কাছ থেকে চাকরি দুটো নিয়ে নাও আর মেয়েটাকে শেষ করে দাও। আর হ্যাঁ, অদ্রিজকে আমার কিন্তু জ্যান্ত চাই, কেমন? কারণ বাকি জায়গাগুলোর সন্ধান তো ওই দেবে। ভৈরব রিভলভার বের করে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করলো। অদ্রিজ বুঝতে পারল এটাই শেষ সুযোগ। সে মৈত্রেয়ীর দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মৈত্রেয়ী, তুমি ডান দিকের খাতটার নিচে লাফ দেবে। আমি পাথরের চাইটা ওদের দিকে ঠেলে দিচ্ছি। মৈত্রেয়ী কিছু বোঝার আগেই অদ্রিজ গুহার মুখের কাছে থাকা একটা বিশাল আলগা পাথরের চাই গায়ের সমস্ত জোর দিয়ে নিচের দিকে ঠেলে দিল। পাথরটা গড়িয়ে গিয়ে ভৈরবের দুজন লোকের ওপর পড়তেই একটা হুলুস্থুলু পড়ে গেল। স্নাইপারে গুলি ছিটকে লাগলো গুহার গায়ে। এই সুযোগে অদ্রিজ আর মৈত্রেয়ী ডান দিকের খাদের ধার দিয়ে নিচের দিকে পাগলের মতো ছুটতে শুরু করলো। পাইন গাছের জঙ্গল ওদের আড়াল করে দিল। ভৈরবের লোকেরা এলোপাথারি গুলি চালালো, কিন্তু ততক্ষণে ওরা খাদের অনেকটা নিচে নেমে গেছে। দিন দুয়েক পরের ঘটনা। বারাণসীর মণিকর্ণিকা ঘাট। চারপাশের চিতা জ্বলছে, ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধে আকাশ বাতাস ভারী। অদ্রিজ গঙ্গার ধারে একটা ছোট চায়ের দোকানে বসে আছে। ওর চোখ মুখ বসা। গত দুদিন ঠিকমতো খাওয়া ঘুম হয়নি। অরুণাচল থেকে কোনো মতে পালিয়ে ওরা সোজা কাশিতে এসে পৌঁছেছে। পাণ্ডুলিপির তৃতীয় ধাঁধাটা এই শহরকে ঘিরেই। মৈত্রেয়ী একটা ছোট গলি থেকে বেরিয়ে অদ্রিজের পাশে এসে বসল। আমি খবর নিয়েছি, এই ঘাটের কাছেই থাকেন সদানন্দ তিওয়ারি। সবাই ওনাকে পুরোহিত মশাই বলেই চেনে। উনি এখানকার গুপ্ত শিব মন্দিরগুলোর ইতিহাস সবচেয়ে ভালো জানেন। অদ্রিজ পকেট থেকে তৃতীয় ধাঁধার চিরকুটটা বের করলো। সময় নদীর মতো, কিন্তু তার উৎস পাহাড় নয়। এই 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 লাইনটার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না মৈত্রেয়ী। গঙ্গার উৎস তো পাহাড়েই, তাহলে কালপুরাণ কোন নদীর কথা বলছে? চলো সদানন্দ তিওয়ারির সাথেই কথা বলা যাক, হয়তো উনি কোনো সূত্র দিতে পারবেন। পুরোহিত মশাইয়ের বাড়িটা গলির একদম শেষ প্রান্তে। একটা জীর্ণ দোতলা বাড়ি, সদর দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখা গেল একজন বৃদ্ধ মানুষ একটা প্রদীপের আলোয় বসে পুরনো পুঁথি পড়ছেন। পুরোহিত মশাই? সদানন্দ তিওয়ারি চোখ তুলে তাকালেন। आप लोग कौन हो? इतनी रात में क्या कर रहे हो?
हम लोग कोलकाता से आ रहे हैं। एक शिव मंदिर खोज रहा है मिट्टी के अंदर। इतिहास का छात्र। তোর বাবা, আমার হিন্দিটাও। পুরোহিত মশাইয়ের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। लौट जाओ। काशी में कहीं कोई गुप्त मंदिर नहीं है। और আমি বাংলা বুঝতে পারি। বাংলা में बोल रहा हूँ। বাড়ি যাও। দয়া করে লুকোবেন না, আমাদের কাছে খুব কম সময় আছে। সময় নদীর মতো, কিন্তু তার উৎস পাহাড়ে নয়। এই কথাটার মানে কি? এই লাইনটা শোনা মাত্র পুরোহিত মশাই যেন কেঁপে উঠলেন। তিনি উঠে দাঁড়িয়ে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। এই শ্লোক তোমরা কোথায় পেলে? 15 সাল পেহলে এক বাঙালি বাবু আমার কাছে এসে ঠিক এই কথাটাই বলেছিলেন। আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে শুনেনি। ও মণিকর্ণিকা ঘাটকে নিচে অভিশপ্ত মন্দিরে ঢুকেছিল। অদ্রিজ রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, সেই বাঙালি বাবুর নাম কি ডক্টর সোমনাথ সেন? পুরোহিত মশাই অবাক হয়ে অদ্রিজের দিকে তাকালেন। তুম উনকো পেহচানতে হো? উনি আমার বাবা ছিলেন। পুরোহিত মশাই দীর্ঘশ্বাস ফেললেন। হায় ভগবান, তোমার বাবার আঁখে একটা পাগলামি ছিল। তিনি কোনো কিছু খুঁজতে নয়, কোনো কিছু লুকিয়ে রাখতে ও নিচে মন্দির গিয়েছিলেন। ও মন্দিরের দরওয়াজা মণিকর্ণিকার চিতাভস্ম দিয়ে ঢাকা। ও আবার কোই নেই যাতা। আমাকে যেতেই হবে পুরোহিত মশাই। আমাকে আপনি শুধু রাস্তাটা বলে দিন। পুরোহিত মশাই অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, মণিকর্ণিকার সবচেয়ে পুরনো সিটাতা চলে ও জায়গা। তার ঠিক 15 হাত পশ্চিমে একটা ভাঙা কূপ আছে। ও কূপের ভেতর দিয়ে সিঁড়ি নেমে গেছে পাতালে। पर याद रहे वो मंदिर से जाए तार सामने से दड़ाए। सावधान। রাত 2টোর সময় মণিকর্ণিকা ঘাট প্রায় নিস্তব্ধ। শুধু 2টো চিতা তখনও ধিক করে জ্বলছে। ডোমেরা ঘুমোচ্ছে। অদ্রিজ আর মৈত্রেয়ী সাবধানে সেই ভাঙা কূপটার কাছে পৌঁছালো। টর্চের আলো ফেলে দেখল সত্যিই পাথরের সিঁড়ি চক্রাকারে নিচে নেমে গেছে। সিঁড়িগুলো মারাত্মক পিচ্ছিল, শ্যাওলা আর ছাই জমে আছে। ওরা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। প্রায় 50 ফুট নিচে নামার পর একটা সরু সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গটা একটা বড় পাথরের ঘরে এসে শেষ হয়েছে। ঘরের মাঝখানে একটা কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর তার ঠিক ওপরে ছাদ থেকে একটা পুরনো পেতলের কলসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে লিঙ্গের মাথায়। অদ্রিজ ঘরটা ভালো করে পরীক্ষা করলো। মৈত্রেয়ী, দেখো, এই কলসিটার জলের ফোঁটা পড়ার একটা নির্দিষ্ট ছন্দ আছে। এটা আসলে একটা প্রাচীন জলঘড়ি। কিন্তু তৃতীয় কালমন্ত্রটা কোথায়? অদ্রিজ লিঙ্গের চারপাশটা ঘুরল। শিবলিঙ্গের ঠিক নিচে একটা পাথরের ড্রয়ারের মতো অংশ, কিন্তু সেটা খোলা যাচ্ছে না। সময় নদীর মতো, তার উৎস পাহাড় নয়। আমি বুঝতে পেরেছি মৈত্রেয়ী। কি বুঝলে? নদী বলতে এখানে গঙ্গার কথা বলা হয়নি, এখানে মানুষের স্মৃতির কথা বলা হয়েছে। আর স্মৃতি হলো সময়ের আসল নদী, তার উৎস মানুষের মস্তিষ্ক। আর বাবা এই ধাঁধাটা তৈরি করেছিলেন আমাকে মাথায় রেখে। উনি জানতেন আমি একদিন এখানে আসব। অদ্রিজ পকেট থেকে একটা পুরনো ঘড়ি বের করলো। এই ঘড়িটা তার বাবা তাকে ছোটবেলায় উপহার দিয়েছিলেন। ঘড়ির কাঁটাগুলো বন্ধ হয়ে আছে। অদ্রিজ ঘড়িটার পেছনের ঢাকনাটা খুলল। সেখানে একটা ছোট খাঁজ কাটা আছে। সে ঘড়িটাকে শিবলিঙ্গের নিচের সেই পাথরের ড্রয়ারের একটা ছোট ছিদ্রে বসিয়ে চাপ দিল। খট করে একটা শব্দ হলো। পাথরের ড্রয়ারটা আস্তে আস্তে বেরিয়ে এলো। ভেতরে রাখা আছে একটা রূপোর তৈরি ছোট শঙ্খ, তৃতীয় কাল মন্ত্র। অদ্রিজ শঙ্খটা হাতে তুলে নিতেই সুড়ঙ্গের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, কারো হাঁটার শব্দ। মৈত্রেয়ী টর্চটা সুড়ঙ্গের দিকে ঘোরাতেই দেখল 3 জন লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে ধারালো অস্ত্র, তবে এরা ভৈরবের লোক নয়।
এরা দেখতে অঘরী সাধুদের মতো, সারা গায়ে ছাই মাখা, চোখ দুটো রক্ত জবার মতো লাল। তাদের পেছনে এসে দাঁড়ালো ভৈরব। আপনারা বড্ড চালাক অদ্রিজ বাবু। পুলিশ, সিসিটিভি সব ফাঁকি দিয়ে বারাণসীতে ঢুকে পড়লেন, কিন্তু রুদ্র কৌশিকের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। এই অঘরীরা এই মন্দিরের পাহারাদার, এরা কাল সংঘের কেনা গোলাম। অদ্রিজ শঙ্খটা শক্ত করে মুঠোয় ধরল। তুমি কিছুই পাবে না ভৈরব। আমার আমার কিছু পাওয়ার দরকার নেই, আমার দরকার নেই। আমি শুধু আপনাদের লাশটা নিয়ে যাব। অঘরীরা অস্ত্র উঁচিয়ে ওদের দিকে তেড়ে গেল। অদ্রিজ বুঝতে পারল এই বদ্ধ ঘরে লড়াই করে কোনো উপায় নেই। সে শিবলিঙ্গের ওপরে রাখা জলঘড়ির কলসিটার দিকে তাকালো। কলসিটা একটা দুর্বল লোহার শিকল দিয়ে ঝোলানো। অদ্রিজ মৈত্রেয়ীকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিয়ে গায়ের সমস্ত জোর দিয়ে পেতলের কলসিটা লাথি মারল। কলসিটা সশব্দে ভেঙে পড়ল, আর তার সাথে সাথেই ছাদের এক অংশ ধসে গঙ্গার জল প্রবল বেগে সুড়ঙ্গের ভেতর হুড়মুড় করে ঢুকতে শুরু করল। অঘরীরা জলের তোড়ে ছিটকে পড়ল। ভৈরব কোনো মতে নিজেকে সামলে সুড়ঙ্গের ওপরের দিকে ছুটল। অদ্রিজ আর মৈত্রেয়ী জলের স্রোতে ভেসে যাচ্ছে। মৈত্রী, আমার হাত ধরো, হাত ধরো। তারা জলের সাথে সাথে আছড়ে পড়ল আর একটা অজানা সুড়ঙ্গে। এই সুড়ঙ্গটা সরাসরি গঙ্গার সাথে যুক্ত। দম বন্ধ করা জলের নিচে খাবি খেতে খেতে অবশেষে ওরা গঙ্গার পাড়ে একটা নির্জন ঘাটে এসে উঠল। দুজনেই কাঁপছে, নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে। অদ্রিজ পকেটে হাতড়ে দেখল 3টে মন্ত্রই নিরাপদে আছে। মৈত্রেয়ী হাঁপাতে হাঁপাতে বলল, আর কতদিন এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসবো অদ্রিজ? অদ্রিজ আকাশের দিকে তাকালো। ভোরের আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে। আর দুটো মৈত্রী, আর দুটো, আর মাত্র দুটো জায়গা। এরপরেই এই খেলার শেষ হবে। রুদ্র কৌশিক বাবা রতীত নিয়ে যা খুশি বলুক, আমি এই মন্ত্রগুলো ওর হাতে কিছুতেই পড়তে দেব না। পরের গন্তব্য কোথায়? অদ্রিজ ভেজা পাণ্ডুলিপির পাতাগুলো সাবধানে খুলে দেখল। যেখানে বালুর নিচে চাপা পড়েছে সোনার শহর, যেখানে দিনের রোদ আগুন ঝরায় আর রাতের তারা মৃত্যু নিয়ে আসে। আমাদের পরের গন্তব্য রাজস্থানের থর মরুভূমি, জয়সালমীরের সীমানা ছাড়িয়ে এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। জয়সলমীরের প্রচণ্ড গরমে বালিগুলো যেন কাচের টুকরোর মতো জ্বলছে। অদ্রিজ আর মৈত্রেয়ী একটা পুরনো মাহিন্দ্রা জিপ ভাড়া করে মরুভূমির গভীরে এগোচ্ছে। ওদের গাইড একজন স্থানীয় যাযাবর বৃদ্ধ, নাম রহমত। গাইড হওয়ায় সে বুঝতেই পেরেছিল তার টুরিস্টরা বাঙালি। সে বাংলাতেই বলল, সাহাব, আপনারা যে জায়গার কথা বলছেন ওটাকে আমরা বলি ভূতনগরী। ওখানকার বালি নাকি রক্ত পান করে। কত লোক যে ওখানে গিয়ে আর ফেরেনি তার কোনো হিসাব নাই। আমাদের ওখানে পৌঁছতেই হবে রহমত চাচা, আপনি শুধু আমাদের রাস্তাটা দেখিয়ে দিন। জিপটা বালির পাহাড় পেরিয়ে একটা বিশাল সমতল জায়গায় এসে থামল। দূর থেকে দেখে মনে হচ্ছে শুধু বালি আর বালি, কিন্তু কাছে আসতেই দেখা গেল বালির নিচে চাপা পড়ে আছে একটা আস্ত শহরের ভগ্নাবশেষ। ভাঙা মিনার, পাথরের খিলান আর একটা বিশাল কুয়ো বা স্টেপওয়েল। এই হে ও জায়গা, আমি এখানেই থাকছি, আপনারা জলদি ফিরে আসুন। অদ্রিজ আর মৈত্রেয়ী স্টেপওয়েলটার দিকে এগোলো। সিঁড়িগুলো বালিতে প্রায় ঢাকা পড়ে গেছে, নিচে ঘুটঘুটে অন্ধকার। এই মরুভূমির নিচে তোমার বাবা কি করে এলো অদ্রিজ? উনি কি একা এই জায়গাগুলো আবিষ্কার করেছিলেন? একা নয়, কাল সঙ্গের অপার লিমিটলেস ফান্ডিং ছিল, আর বাবা শুধু ব্রেনটা দিয়েছিলেন। ওরা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। প্রায় 4 তলা সমান নিচে নামার পর একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস এসে গায়ে লাগলো। মরুভূমির নিচে এমন ঠান্ডা বাতাস থাকাটা অস্বাভাবিক। নিচে একটা বিশাল হলঘর, চারপাশের দেওয়ালে রাজস্থানী মিনিয়েচার স্টাইলে অদ্ভুত সব ছবি আঁকা।
কিন্তু ছবিগুলো কোনো রাজা মহারাজার নয়, ছবিগুলো সময়ের ধ্বংসলীলার। মৈত্রী, পা সাবধানে ফেলবে। বাবার তৈরি ট্র্যাপগুলো মারাত্মক হয়। ঘরের মাঝখানে একটা পাথরের স্তম্ভ, তার উপরে রাখা একটা ছোট্ট সোনার ডমরু, চতুর্থ কাল মন্ত্র। মৈত্রেয়ী ডমরুটার দিকে এগোতে যাচ্ছিল, অদ্রিজ খপ করে ওর হাত ধরে ফেলল। দাঁড়াও, মেঝের টাইলসগুলো দেখো। মেঝেতে সাদা আর কালো রঙের চৌকো টাইলস বসানো, দাবার ছকের মতো। এটা একটা ওয়েট সেন্সিটিভ ট্র্যাপ। ভুল টাইলসে পা পড়লেই ছাদ থেকে বিষাক্ত বর্ষা নেমে আসবে, অথবা বিষাক্ত গ্যাস বেরোবে। তাহলে সঠিক রাস্তা কোনটা বুঝবো কি করে? অদ্রিজ পাণ্ডুলিপির চতুর্থ পাতাটা বের করলো। তো এখানে লেখা আছে যে অশ্বের গতিতে এগো, গজের ভার এড়িয়ে। অশ্ব মানে ঘোড়া, আর দাবার বোর্ডে ঘোড়া যেভাবে আড়াই ঘর চলে, আমাদের ঠিক সেইভাবে পা ফেলতে হবে। অদ্রিজ খুব সাবধানে হিসেব করে প্রথম পা ফেলল একটা সাদা টাইলে, তারপর আড়াই ঘর হিসেব করে আর একটা কালো টাইলে। মৈত্রেয়ী ঠিক ওর পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগলো। এইভাবে ঘোড়ার চালে চলতে চলতে দম বন্ধ করা 10 মিনিট পর ওরা স্তম্ভটার কাছে পৌঁছালো। অদ্রিজ সোনার ডমরুটা হাতে তুলে নিল। কোনো ফাঁদ চালু হলো না, সব শান্ত। অদ্রিজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। 4টে কালমন্ত্র আমাদের হাতে মৈত্রেয়ী, আর মাত্র একটা। কিন্তু ওদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ওপর থেকে রহমত চাচার একটা আর্তনাদ ভেসে এলো, তারপর একটা গুলির শব্দ। অদ্রিজ আর মৈত্রেয়ী চমকে ওপরে তাকালো। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে রুদ্র কৌশিক স্বয়ং, তার পেছনে ভৈরব আর অন্তত 15 জন কমান্ডো। রুদ্র কৌশিক হাততালি দিতে দিতে নিচে নেমে এলো। ব্রিলিয়ান্ট অদ্রিজ, ফ্যান্টাস্টিক! আরে তুমি তো তোমার পুরো বাবার ব্রেনটা পেয়েছো। আমি জানতাম ওই দাবার ছকটা পেরোনো আমার কোনো বোকা কমান্ডোর কর্ম নয়, তাই আমি তোমাদেরকে এই কাজটা করতে দিয়েছি। অদ্রিজ তাতে দাঁত চেপে ডমরুটা পকেটে ঢোকালো। আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না রুদ্র কৌশিক। রুদ্র কৌশিক মুচকি হাসল। আমি কিছুই নিতে আসিনি অদ্রিজ, আমি শুধু তোমাকে পথ দেখাতে এসেছি। 4টে মন্ত্র তো তুমি পেয়েছো, কিন্তু পঞ্চমটা কোথায় তুমি জানো? অদ্রিজ পাণ্ডুলিপিটার দিকে তাকালো। পঞ্চম পাতাটা একদম খালি, সেখানে কিছু লেখা নেই। ওখানে আর কিছু নেই, কিছুই পাবে না, কারণ পঞ্চম পাতাটা তোমার বাবা নষ্ট করে ফেলেছিল। কিন্তু সে মরার আগে আমার কাছে মুখ খুলতে বাধ্য হয়েছিল। পঞ্চম কাল মন্ত্রটা আছে হিমালয়ের বুকে, কৈলাসের কাছে এক দুর্গম বরফের গুহায়, যেখানে আছে কালদার। আর তুমি যাবে আমার সাথে সেখানে। আমি কেন আপনাদের সাথে যাব? আমি এখানে এই 4টে মন্ত্র ধ্বংস করে দেব। রুদ্র কৌশিক হাসতে হাসতে ভৈরবের দিকে ইশারা করল। ভৈরব 2 জন লোককে ইশারা করতেই তারা অন্ধকার থেকে একজনকে টেনে সামনে নিয়ে এলো। অদ্রিজের রক্ত হিম হয়ে গেল। লোকটার মুখ রক্তে ভাসছে, হাত দুটো পিছনে বাঁধা। তপন বাবু, ন্যাশনাল লাইব্রেরির সেই বৃদ্ধ আর্ক রাইডার। চিনতে পারছো না কে? হ্যাঁ, তোমার বাবার এই পুরনো বন্ধুটিকে আমি অনেক দিন ধরে জেরা করছিলাম। লোকটা বড্ড জেদি, কিন্তু তোমার চোখের সামনে যখন আমি এর চামড়া একটু একটু করে ছাড়াবো, তখন তুমি আমার সাথে কৈলাসে যেতে বাধ্য হবে অদ্রিজ। কারণ তুমি তো তোমার বাবার মতো তো নিষ্ঠুর নও। অদ্রিজ অসহায়ভাবে মৈত্রেয়ীর দিকে তাকালো। চারদিক থেকে কমান্ডো ওদের ঘিরে ফেলেছে, পালানোর কোনো পথ নেই। মরুভূমির এই গহ্বর আজ ওদের কবর হতে চলেছে, অথবা ওদের কালপুরাণের সেই শেষ দরজার দিকে পা বাড়াতে হবে, যেখান থেকে কেউ কোনোদিন ফেরে না। থর মরুভূমির সেই অভিশপ্ত গহ্বর থেকে কপ্টারে করে সোজা দিল্লি, আর সেখান থেকে প্রাইভেট জেটে নেপালের কাঠমান্ডু। গত 72 ঘন্টা অদ্রিজ, মৈত্রেয়ী আর তপনবাবুর কাছে নরকবাসের চেয়ে কোনো অংশে কম ছিল না।
রুদ্র কৌশিকের লোকেরা তাদের এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। এখন তারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট ওপরে, তিব্বত আর নেপাল সীমান্তের এক দুর্গম পাহাড়ি পথে। চারিদিকে শুধু সাদা বরফের প্রান্তর, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস ছুরির ফলার মতো চামড়া চিড়ে দিচ্ছে। অক্সিজেন এতই কম যে প্রতিটা শ্বাস নিতে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। অদ্রিজ, মৈত্রেয়ী আর তপনবাবুকে মোটা স্নো গিয়ার পরানো হয়েছে। তাদের সামনে আর পেছনে রুদ্র কৌশিকের 8 জন বাছাই করা কমান্ডো, আর সবার আগে হাঁটছে ভৈরব। রুদ্র কৌশিক নিজে একটা বিশেষ ধরনের হিটেড স্যুটে ঢাকা, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। এই প্রবল ঠান্ডাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। আর বেশি দূর নয় অদ্রিজ, ওই যে ওই সামনের দুটো বরফের চূড়া দেখছো, ওর মাঝখানের গিরিখাতেই লুকিয়ে আছে আমাদের গন্তব্য। তোমার বাবা আমাকে ঠিক এই জায়গাটার কথাই বলেছিলেন। আমার বাবা আপনাকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছিলেন। আপনি এই কাল মন্ত্রের ক্ষমতা ব্যবহার করার যোগ্যই নন। যোগ্যতা কে বিচার করবে? তুমি? হ্যাঁ, যে মানুষটা নিজের অতীতকে বদলাতে পারে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আমি যখন এই কালদ্বার খুলব, তখন আমি শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবীর ইতিহাস নতুন করে লিখব। এই দারিদ্র, এই যুদ্ধ, এই রাজনীতি সব মুছে দিয়ে একটা পারফেক্ট পৃথিবী তৈরি করব, একদম পারফেক্ট। আর সে পৃথিবীর ভগবান হব আমি, রুদ্র কৌশিক। কোনো মানুষ ভগবান হতে পারে না। আপনি আসলে একটা অসুস্থ অহংকারে ভুগছেন। প্রকৃতি তার নিজের নিয়মেই চলে। সময়ের সাথে ছেড়ছাড় করলে তার পরিণাম কি হতে পারে সেটা আপনি জানেন না। ম্যাডাম, আপনার জিভটা না বড্ড বেশি চলে, জানেন তো। রুদ্র স্যার দয়া করেছেন বলে আপনি এখনো বেঁচে আছেন, না হলে ওই রাজস্থানের মরুভূমিতেই আপনাকে পুঁতিয়ে দিতাম। চুপচাপ হাঁটুন। কি বললাম? হ্যাঁ, চুপচাপ হাঁটুন। তপনবাবু বয়স্ক মানুষ, এই প্রবল উচ্চতায় ওনার খুব কষ্ট হচ্ছে। অদ্রিজ ওনাকে এক পাশ থেকে ধরে রেখেছে। অদ্রিজ, এই লোকটার হাতে এই মন্ত্রগুলো তুলে দিও না। তোমার বাবা শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছিলেন এগুলো লুকিয়ে রাখতে। মহাকাল মানুষের জন্যই সময়ের দরজা বন্ধ করেছিলেন অদ্রিজ। ওটা খুললে শুধু ধ্বংস আর ধ্বংস। চিন্তা করবেন না তপনবাবু, আমি থাকতেও কিছুতেই এই দরজা খুলতে পারবে না। পাণ্ডুলিপির পঞ্চম পাতাটা যেহেতু নেই, ও নিজেও জানে না যে ভেতরে কি অপেক্ষা করছে। প্রায় 4 ঘন্টা একটানা ট্রেকিং করার পর তারা সেই 2 পাহাড়ের মাঝখানের গিরিখাতে এসে পৌঁছালো। জায়গাটা এতই সরু যে একবারে একজন মাত্র মানুষ ঢুকতে পারে। দুপাশের বরফের দেওয়াল প্রায় কয়েকশো ফুট উঁচু। সূর্যের আলো এখানে কোনোদিন পৌঁছায় না। গিরিখাতের একদম শেষে এসে পথটা হঠাৎ চওড়া হয়ে গেল। সামনে একটা বিশাল গুহামুখ, কিন্তু গুহাটা প্রাকৃতিক নয়। বরফের পাহাড় কেটে নিখুঁত জ্যামিতিক মাপে কেউ যেন এই প্রবেশদ্বার তৈরি করেছে। রুদ্র কৌশিক হাত তুলে সবাইকে থামতে ইশারা করল। থামো সবাই, আমরা পৌঁছে গেছি কালদ্বার। তারা গুহার ভেতর প্রবেশ করলো। বাইরে যতই বরফ আর হাওয়া থাকুক, গুহার ভেতরটা অদ্ভুত রকম শান্ত। কোনো হাওয়া নেই, আর কোনো কনকনে ঠান্ডাও নেই। টর্চের শক্তিশালী আলো ফেলে তারা যা দেখল তাতে সবার চোখ কপালে উঠল। গুহার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা অতিকায় দরজা। দরজাটা কোনো কাঠ বা লোহার নয়, একটা অদ্ভুত কালো চকচকে পাথরের তৈরি। এত বছর বরফের নিচে থাকলেও তার গায়ে কোনো ফাটল বা শ্যাওলা নেই। দরজার গায়ে অজস্র খোদাই করা নকশা, ব্রহ্মাণ্ডের বিভিন্ন নক্ষত্রমণ্ডল, গ্যালাক্সি আর গ্রহের অবস্থান নিখুঁতভাবে ফুটে উঠেছে সেই পাথরের গায়ে। আর দরজার ঠিক মাঝখানে একটা বিরাট বৃত্ত। সেই বৃত্তের ভেতর 4টে আলাদা আলাদা খাঁজ কাটা আছে। রুদ্র কৌশিক মন্ত্রমুগ্ধের মতো দরজাটার দিকে এগিয়ে গেল। অকল্পনীয়, অদ্ভুত। হাজার হাজার বছর আগে মানুষ এই প্রযুক্তি পেল কোথায়? এটা কোনো সাধারণ পাথর নয়। এটা স্পেস টাইম কন্টিনিউয়ামকে ম্যানিপুলেট করার একটা আস্ত মেশিন।
ভৈরব অদ্রিজের পিঠে বন্দুকের বাঁট দিয়ে একটা গুঁতো মারল। যাও, এবার তোমার কাজ শুরু। 4টে মন্ত্র সঠিক জায়গায় বসাও। যাও। অদ্রিজ ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে গেল। পকেট থেকে বের করলো সেই 4টে জিনিস। সুন্দরবনের সেই ধাতব পাত, অরুণাচলের সেই রেখা টানা চাকতি, বারাণসীর সেই ছোট শঙ্খ, আর রাজস্থানের সেই সোনার ডমরু। অদ্রিজ দরজার মাঝখানের ওই বৃত্তটার সামনে দাঁড়ালো। খাঁজগুলো খুব অদ্ভুত আকৃতির। এই 4টে জিনিস এখানে বসালেই যে দরজাটা খুলবে তার কোনো গ্যারেন্টি নেই রুদ্র কৌশিক। আপনি নিজেই বলেছেন কাল পুরাণের প্রথম মন্ত্রটার কোনো উল্লেখ পাণ্ডুলিপিতে ছিল না। 5 নম্বর মন্ত্র ছাড়া এই মেকানিজম কাজ করবে না। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না অদ্রিজ। তোমার বাবা আমাকে বলেছিলেন 4টে মন্ত্রই হলো আসল চাবিকাঠি, 5মটা হলো অনুঘটক। তুমি আগে এই 4টে ঠিক জায়গা মতন বসাও। অদ্রিজ খুব সাবধানে খাঁজগুলো পরীক্ষা করলো। প্রথম খাঁজটা ত্রিকোণ, সেখানে সে সুন্দরবনের ধাতব পাতটা বসালো। দ্বিতীয় খাঁজটা গোলাকার, সেখানে অরুণাচলের চাকতিটা রাখল। তৃতীয়তে বারাণসীর শঙ্খ, আর চতুর্থতে সোনার ডমরু। 4টে জিনিস নির্দিষ্ট খাঁজে বসার সাথে সাথে গুহার ভেতরে একটা অদ্ভুত কম্পন তৈরি হলো। মাটিটা যেন হালকা দুলতে শুরু করলো। কালো পাথরের দরজার গায়ে খোদাই করা গ্রহ নক্ষত্রের নকশাগুলো থেকে একটা অদ্ভুত নীলচে আলো বেরোতে শুরু করলো। অদ্রিজ, পাথরটা কাঁপছে। দরজার মাঝখানের বৃত্তটা একটা ঘড়ির ডায়ালের মতো ঘুরতে শুরু করলো। ঘটাং ঘটাং করে ভারী পাথরের গিয়ার ঘোরার আওয়াজ পুরো গুহায় প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু কিছুক্ষণ ঘোরার পরই হঠাৎ শব্দ থেমে গেল। নীলচে আলোটাও নিভে গেল। একটুও ফাঁক হলো না। রুদ্র কৌশিকের চোয়াল শক্ত হয়ে গেল। কি হলো? থামলো কেন? আমি আগেই বলেছিলাম মেকানিজম সম্পূর্ণ হয়নি। এই 4টে মন্ত্র পৃথিবীর 4টে মৌলিক উপাদানকে চিহ্নিত করে: মাটি, জল, বায়ু আর আগুন। কিন্তু ব্রহ্মাণ্ডের 5ম উপাদান হলো আকাশ বা শূন্যতা। সেই শূন্যতা পূরণ করবার জন্য 5ম মন্ত্রটা দরকার, যেটা ছাড়াই দরজা চিরকালই বন্ধ থাকবে। ভৈরব তার রিভলভারটা সোজা তপনবাবুর কপালের দিকে তাক করলো। ফালতু কথা বন্ধ করো। সোজা কথাই বলো, ওই 5ম মন্ত্রটা কোথায়? তোমার বাবা তোমাকে নিশ্চয়ই বলে গেছে। বিশ্বাস করুন, আমি জানি না। আমার কাছে যে পাণ্ডুলিপি ছিল তাতে শুধু 4টে জায়গারই কথা বলা ছিল। আমি সত্যি জানি না। রুদ্র কৌশিক পকেট থেকে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি বের করলো। এই দেখো, এটা হলো তোমার বাবার পার্সোনাল জার্নাল। 15 বছর আগে আমি এটা ওর বাড়ি থেকে সিজ করেছিলাম। এখানে ও একটা জায়গায় লিখেছিল, 5ম মন্ত্র কোনো বস্তু নয়, 5ম মন্ত্র হলো অমরপণ। যখন সময় তার নিজস্ব বৃত্ত সম্পূর্ণ করে তখনই কালদ্বার তার পথ উন্মুক্ত করে। এর মানে কি? অদ্রিজ ডায়েরির পাতাটার দিকে তাকিয়ে রইল। বাবার হাতের লেখা। 15 বছর পর বাবার হাতের লেখা দেখে ওর বুকের ভেতরটা অদ্ভুত মোচড় দিয়ে উঠল। অদ্রিজ, সমর্পণ বলতে কি কোনো বলিদানের কথা বলা হচ্ছে? না, মহাকাল কোনোদিন বলিদান চান না। সমর্পণ মানে নিজের অস্তিত্বকে সময়ের সাথে মিলিয়ে দেওয়া। অদ্রিজ আবার দরজাটার কাছে গেল। সে ভালো করে 4টে কালমন্ত্রের অবস্থান দেখল। চাকতি, ডমরু, শঙ্খ আর ধাতব পাত, এগুলো শুধু বসিয়ে দিলেই হবে না। এগুলোর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। রুদ্র কৌশিক, আমি বুঝতে পেরেছি। 5ম মন্ত্রটা কোনো বাইরে থেকে আনা জিনিস নয়। এই 4টে মন্ত্রকে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে সাজালে এদের মধ্যে যে পারস্পরিক রেজোনেন্স তৈরি হবে সেটাই হলো 5ম মন্ত্র, সাউন্ড ওয়েভ বা শব্দের কম্পন। তাহলে সাজাও, দেরি করছো কেন? অ্যালাইনমেন্ট আমার জানা নেই, আমাকে হিসেব করতে হবে। অদ্রিজ চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করল বারাণসীর সেই জলঘড়ির ছন্দের কথা, অরুণাচলের গুহার সেই ফিসফিসানির কথা। সব কিছুই একটা নির্দিষ্ট গাণিতিক নিয়মে বাঁধা। সে দরজার গায়ে কান পাতল। পাথর ঘোরার একটা ক্ষীণ শব্দ এখনও শোনা যাচ্ছে। অদ্রিজ প্রথমে ডমরুটাকে একটু ডান দিকে ঘোরালো,
তারপর শঙ্খটার মুখটা ঘুরিয়ে দিল চাকতির দিকে। সব শেষে ধাতব পাত্রটার 3টে কোণকে মিলিয়ে দিল দরজার গায়ের 3টে নক্ষত্রের চিহ্নের সাথে। হঠাৎ গুহার ভেতরের বাতাস যেন ভারী হয়ে এলো। কানের পর্দায় একটা ভো ভো শব্দ শুরু হলো, যদিও বাস্তবে কোনো শব্দ শোনা যাচ্ছে না। একটা ইনফ্রাসনিক ওয়েভ, মানুষের কান যেটা শুনতে পায় না কিন্তু শরীর অনুভব করতে পারে। নীলচে আলোটা আবার জ্বলে উঠল। এবার আর শুধু নকশাগুলো নয়, পুরো কালো পাথরটাই যেন একটা তরল আয়নার মতো আকার ধারণ করলো। ভৈরব আর কমান্ডোরা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। দরজার মাঝখানের বৃত্তটা এবার প্রবল বেগে ঘুরতে শুরু করলো, আর তারপর একটা বিকট আওয়াজ করে মাঝখান থেকে 2 ভাগে ভাগ হয়ে গেল সেই অতিকায় পাথর। সামনে কোনো সুড়ঙ্গ নেই, কোনো রাস্তা নেই। দরজার ওপাশে শুধু একটা ঘূর্ণায়মান সাদা আলোর কুণ্ডলী। আলোটা এতই তীব্র যে চোখ খুলে রাখা যাচ্ছে না। রুদ্র কৌশিকের চোখে একটা অমানবিক আনন্দ ফুটে উঠল। 15 বছরের প্রতীক্ষা আজ শেষ হলো। আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। আমি কালদ্বার খুলে ফেলেছি। এবার আমি ইতিহাস নিয়ন্ত্রণ করব আমি। তপনবাবু চিৎকার করে উঠলেন, যাবেন না, ওই আলোর ভেতর প্রবেশ করবেন না, ওটা ফাঁদ। ডক্টর সেন এই জন্যই পাণ্ডুলিপিটি লুকিয়েছিলেন। উনি বুঝেছিলেন কালপুরাণ মানুষকে শক্তি দেয় না, কালপুরাণ মানুষের লোভের পরীক্ষা নেয়। দয়া করে ওই আলোর ভেতরে যাবেন না, যাবেন না। বৃদ্ধ মানুষের প্রলাপ যত। ভৈরব, এদের 3জনকে এখানেই শেষ করে দাও। আমার আর এদের দরকার নেই। আমি চললাম নতুন পৃথিবী করতে। ভৈরব তার লোকজনকে ইশারা করলো। কমান্ডোরা অদ্রিজ আর মৈত্রীর দিকে বন্দুক তাক করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে গুহার ভেতরের ইনফ্রাসনিক ওয়েভের মাত্রা হঠাৎ বহু গুণে বেড়ে গেল। কমান্ডোরা তাদের কানে হাত চাপা দিয়ে যন্ত্রণায় মাটিতে বসে পড়ল। বন্দুকগুলো তাদের হাত থেকে ছিটকে পড়ে গেল। ভৈরবও হাঁটু গেড়ে বসে পড়ে মাথা চেপে ধরল। অদ্রিজ, মৈত্রী আর তপনবাবুরও সাংঘাতিক কষ্ট হচ্ছে, কিন্তু তারা কোনো মতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল। রুদ্র কৌশিক সেই আলোর কুণ্ডলীর দিকে এগিয়ে গেল। তার শরীরে যেন কোনো কষ্ট নেই, সে শুধু দেখছে তার সামনের অনন্ত ক্ষমতার উৎসকে। সময় এখন আমার হাতের মুঠোয়, আমার এই হাতের মুঠোয়। আমি যা চাইবো তাই হবে। সে পা বাড়ালো আলোর ভেতরে। দাঁড়ান। রুদ্র কৌশিক অদ্রিজের কথা শুনল না। সে পুরোপুরি প্রবেশ করলো ওই ঘূর্ণায়মান আলোর ভেতর। ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। আলোর কুণ্ডলীটা হঠাৎ করে নীল থেকে টকটকে লাল রঙে বদলে গেল। গুহার ভেতর থেকে একটা গুরুগম্ভীর গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করলো। এটা কোনো মানুষের গলা নয়, এটা যেন স্বয়ং ব্রহ্মাণ্ডের আওয়াজ। আওয়াজটা বলছে, যে সময়কে জয় করতে চাইবে সময় কিন্তু তাকে গ্রাস করবে। রুদ্র কৌশিকের একটা বিকট আর্তনাদ ভেসে এলো ওই আলোর ভেতর থেকে। অদ্রিজ আর মৈত্রেয়ী অবাক হয়ে দেখল আলোর ওপারে রুদ্র কৌশিকের শরীরটা এক জায়গায় আটকে গেছে। রুদ্র কৌশিক সামনে এগোতে চাইছে, কিন্তু সে পারছে না। তার শরীরের চামড়াগুলো যেন বুড়িয়ে যাচ্ছে। আবার পরের মুহূর্তে সে আবার আগের মতো হয়ে যাচ্ছে। সে বারবার ওই জায়গায় প্রবেশ করার চেষ্টা করছে, আর বারবার ওই একই জায়গায় ফিরে আসছে। অদ্রিজ, ওটা কি হচ্ছে? টাইম লুপ। এটাই মহাকালের আসল ফাঁদ। কালপুরাণ কোনো মানুষকে সময়ের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় না। এটা একটা চূড়ান্ত বিভ্রম। যে মানুষটা নিজের লোভ আর অহংকার নিয়ে এই দরজার ভেতরে প্রবেশ করে, সে অনন্তকালের জন্য তার নিজেরই তৈরি একটা সময়ের ঘেরাটোপে আটকে যায়। আর রুদ্র কৌশিক চিরকাল ওই একই মুহূর্তে আটকে থাকবে। ওর কোনো অতীত নেই, ওর কোনো ভবিষ্যৎ নেই, শুধু একটাই মুহূর্ত বারবার ওর জীবনে ফিরে আসবে। রুদ্র কৌশিকের চিৎকারটা ধীরে ধীরে একটা যান্ত্রিক শব্দে পরিণত হলো।
তার অবয়বটা ওই লাল আলোর ভেতর টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে শুরু করলো। গুহাটা এবার প্রবলভাবে কাঁপতে শুরু করেছে। ছাদ থেকে বড় বড় বরফের চাই খসে পড়ছে। ভৈরব আর কমান্ডোরা ততক্ষণে সংজ্ঞা হারিয়েছে, অথবা ওই ইনফ্রাসনিক ওয়েভের চোটে তাদের মস্তিষ্কের স্নায়ু ছিঁড়ে গেছে। অদ্রিজ 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 গুহাটা ভেঙে পড়ছে। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, বেরোতে হবে। চলো চলো, দেরি করো না, চলো। অদ্রিজ দ্রুত দরজার কাছে ছুটে গেল। আজ থেকে একে একে ধাতব পাত, চাকতি, শঙ্খ আর ডমরুটা টেনে বের করে নিল। মন্ত্রগুলো বের করে নেওয়ার সাথে সাথেই লাল আলোর কুণ্ডলিটা একটা প্রবল বিস্ফোরণের শব্দ করে নিভে গেল। কালো পাথরের দরজাটা আবার আগের মতো বন্ধ হয়ে গেল চিরকালের জন্য। মৈত্রেয়ী, তপনবাবু, দৌড়ান! তারা তিনজন গুহামুখের দিকে প্রাণপণে ছুটতে শুরু করলো। পিছনে তখন পুরো বরফের পাথরটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। রুদ্র কৌশিকের কমান্ডোরা আর ভৈরব চিরকালের মতো চাপা পড়ে গেল সেই ধ্বংসস্তূপের নিচে। তারা গুহা থেকে বেরিয়ে গিরিখাতের পথ ধরে ছুটতে লাগলো। পেছন থেকে তুষার ঝড় শুরু হয়েছে। প্রকৃতি নিজের নিয়মেই যেন সেই অভিশপ্ত কালদ্বারকে আবার বরফের চাদরে মুড়ে ফেলেছে, যাতে আর কোনো মানুষ কোনোদিন ওই দরজার সন্ধান না পায়। কয়েক মাস পরের কথা। কলকাতা ন্যাশনাল লাইব্রেরির সেই চিরপরিচিত বেসমেন্ট। অদ্রিজ বসে আছে সেই বিশাল কাঠের টেবিলটার সামনে। আজ তার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। মৈত্রেয়ী একটা ফাইল হাতে নিয়ে ঘরে ঢুকলো। রুদ্র কৌশিকের সাম্রাজ্য পুরোপুরি শেষ। ইনকাম ট্যাক্স আর ইডি ওর সমস্ত সেল কোম্পানি সিজ করেছে। ওর নিখোঁজ হওয়ার খবরটা মিডিয়াতে ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে। সবাই ভাবছে ও বিদেশে পালিয়েছে, কিন্তু আমরা তো জানি আসল সত্যটা কি। সত্যটা বড় অদ্ভুত মৈত্রেয়ী। ইতিহাস আমাদের বারবার শেখায়, কিন্তু আমরা শিখতে চাই না। মানুষ সব সময় ভগবান হতে চায়, আর সেই অহংকারই তার পতনের কারণ হয়। মৈত্রেয়ী টেবিলের ওপর রাখা একটা কাঠের বাক্সের দিকে তাকালো। তুমি এগুলোর কি করবে বলে ঠিক করেছো? অদ্রিজ বাক্সটা খুলল। ভেতরে মখমলের কাপড়ের ওপর রাখা আছে সেই 4টে কাল মন্ত্র। এই 4টে জিনিস একসাথে থাকাটা পৃথিবীর জন্য নিরাপদ নয়। আমার বাবা যেটা শুরু করেছিলেন সেটা আমাকে শেষ করতে হবে। আমি আবার এগুলোকে ভারতবর্ষের 4 প্রান্তে ছড়িয়ে দেব। এমন সব জায়গায় লুকাবো যেখানে মানুষের লোভ পৌঁছাতে না পারে। আর কালপুরাণের সেই পাণ্ডুলিপিটা? অদ্রিজ টেবিলের ওপর রাখা সেই জীর্ণ ভোজ পাতার পাণ্ডুলিপিটার দিকে তাকালো। কালপুরাণ কখনো কোনো বই ছিল না মৈত্রেয়ী। এটা ছিল মানুষের লোভের একটা চরম পরীক্ষা। এই পাণ্ডুলিপিটা রুদ্র কৌশিকের মতো মানুষের ওই মৃত্যুর দরজায় টেনে নিয়ে গেছে। আমি এটা ধ্বংস করে দেব। অদ্রিজ একটা বড় মাটির পাত্রে পাণ্ডুলিপিটা রাখল। তারপর একটা দেশলাই জ্বালিয়ে ছুঁড়ে দিল সেই প্রাচীন পাতাগুলোর ওপর। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল। হাজার হাজার বছরের প্রাচীন সেই গুপ্তবিদ্যা, সময়ের সেই অভিশপ্ত মানচিত্র একটু একটু করে পুড়ে ছাই হতে লাগলো। অদ্রিজ আর মৈত্রেয়ী চুপ করে দাঁড়িয়ে সেই আগুনের দিকে তাকিয়ে রইল। তাদের মনে পড়ে গেল সুন্দরবনের সেই কাদামাখা মন্দির, অরুণাচলের সেই অন্ধকার গুহা, বারাণসীর সেই পাতালে লুকিয়ে থাকা শিবলিঙ্গ, আর থর মরুভূমির সেই দাবার ছকের কথা। আগুনটা ধীরে ধীরে নিভে গেল। পাত্রের ভেতর শুধু কিছু কালো ছাই পড়ে আছে। অদ্রিজ তার নোটবুকটা টেনে নিল। প্রথম পাতায় সে নিজের হাতে লিখল, সময় কোনো নদীর মতো নয় যাকে বাদ দিয়ে আটকে রাখা যায়। সময় হলো এক অনন্ত মহাসমুদ্র। আমরা কিছু শুধু সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা কয়েকটা বালুকণা মাত্র, যে বালুকণা সমুদ্রের স্রোতে নিজের ইচ্ছা মতো চলতে চায়। সে শুধু নিজের ধ্বংসকেই ডেকে আনে। অদ্রিজ কলমটা বন্ধ করে রাখল। লাইব্রেরির ছোট জানালাটা দিয়ে তখন বিকেলের মিঠে রোদ এসে পড়েছে ছাইগুলোর ওপর। কালপুরাণের কাহিনী আর চিরকালের মতো শেষ হলো, কিন্তু মানুষের লোভ কি কোনোদিনও শেষ হবে? হয়তো না। তবে যতদিন অদ্রিজ আর মৈত্রেয়ের মতো মানুষেরা আছে, ততদিন অন্তত ইতিহাস সুরক্ষিত থাকবে, আর সময়ের চাকা নিজের স্বাভাবিক ছন্দে বইতে পারবে।
শেষ হলো আজকের গল্প প্রিয়ম চৌধুরীর লেখা কাল পুরাণ। অদ্রিত সেনের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, মৈত্রেয়ীর ভূমিকায় কঙ্কা বণিক, রুদ্র কৌশিকের ভূমিকায় নিরুপম নাথ, ভৈরবের ভূমিকায় অচ্যুত সাহা, তপনবাবু ও সদানন্দ তিওয়ারির ভূমিকায় অরিত্র মুখার্জি, ডক্টর সোমনাথ সেন, মহাদেব মাঝি ও রহমতের ভূমিকায় সমীরণশীল, প্রচ্ছদ অলঙ্করণে তন্ময় মিস্ত্রি, আবহ নির্মাণে সায়ক পাল ও টিম অ্যানোনিমাস, প্রচার সহায়তা সায়ন দে ও আয়ুষ কারার, পরিচালনায় সমীরণশীল, গল্প পাঠে শেরপা দর্জির ভূমিকায় সহ পরিচালনায় এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।